ঠিক আছে, আমরা এক্সারসাইজ ক্লাস শুরু করার আগে আমাদের রুলস গুলা স্বাভাবিকভাবে রিভিশন দিয়ে নিব, তাই তো? হ্যাঁ অবশ্যই তাই। চলো রুলস গুলো একটু রিভিশন দিয়ে নিই। ওকে ফাইন। দেখো তো একদম টপে আমাদের কোন রুলস থাকে, সবাই বলো তো দেখি। টপে মডেলস এর রুল, তাই তো? বারবার কারেন্ট আসা যাওয়া করতেছে, টেকনিক্যাল সমস্যা হচ্ছে যার জন্য। লোডশেডিং এর পরিমাণটা খুবই বেড়ে গেছে। যাক গিয়ে চলো আমরা একদম পড়ায় চলে যাচ্ছি। ওকে, তো মডেলস এর রুল, যারা যারা একদম নতুন ক্লাসে যুক্ত হচ্ছে, মডেলস এর রুলসটা কি মনে আছে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলাকে মডেল বলে। এবং এগুলার পরে যদি ভার্ব থাকে সেটা কোন ফর্মে চলে যাবে? সেটা একদম ডিরেক্ট বেস ফর্মে চলে যাবে। ঠিক আছে? আর অতীত ভবিষ্যৎ বুঝাইতে উড হয়, পারা বুঝাইতে ক্যান, সম্ভাবনায় মে, অতীত বুঝাইতে শুড, অবশ্যই বুঝাইতে মাস্ট এবং ভবিষ্যৎ বুঝাইতে উইল। সো যারা কিনা আজকে নতুন যুক্ত হচ্ছে, একদম প্রথম ক্লাস করতেছো, সো তারা অবশ্যই বিগত 3টা ক্লাস করে নিবা, কারণ বিগত 3টা ক্লাস না করলে তো তোমার আজকের ক্লাসটা বুঝতে খুবই সমস্যা হবে, স্বাভাবিক বিষয়। একটা সিরিজ বা একটা ড্রামা কেউ যদি 4 নাম্বার পর্ব থেকে দেখা শুরু করে, সে কি তাহলে বুঝতে পারবে, নাকি আগের 3 নাম্বার পর্ব দেখতে হবে? সো আগের 3 নাম্বার পর্ব কিভাবে পাবো স্যার? অবশ্যই তোমার যে যে গ্রুপে ভর্তি হয়েছো সেখানে কিন্তু তোমাদেরকে প্রতিনিয়তই অ্যাডমিনরা কি করতেছে, রেকর্ড ক্লাসের লিঙ্ক দিচ্ছে। সো রেকর্ড ক্লাসগুলো করে নিতে হবে, বুঝতে পারছি? আর আজকে যারা যারা নতুন যুক্ত হয়েছো, কাইন্ডলি অবশ্যই কোথা থেকে যুক্ত হয়েছো নামগুলা লেখবা, জায়গার নাম এবং নিজের নামও লেখবা। ঠিক আছে? সো 1 নাম্বার রুলসটা আমরা প্রথম ক্লাসেই পড়ছি, তারপর একটু রিভাইজ করলাম। আচ্ছা, তানজিন আপু নতুন, যেহেতু ক্লাসটা মাত্র শুরু হইলো, একদম শেষ পর্যন্ত দেখো। আর তোমার জন্য ফরজ কাজ হচ্ছে, যদি কোর্সে যুক্ত থাকতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে? প্রিভিয়াস 3টা ক্লাস করতে হবে। দেয়ারের নিয়মটা আমরা আগের ক্লাসে শিখছিলাম। দেখো যারা নতুন যুক্ত হচ্ছ তাদের উদ্দেশ্যে আমি রিভিশন করে দিতেছি। আমাদের রুলস এর শীট প্রায় 80% পড়া শেষ, আজকে এক্সারসাইজের শীট পড়বো। ঠিক আছে? তারপরে নতুন যারা যুক্ত হচ্ছ তাদের মুখের দিকে তাকায়, যদিও মুখ দেখা যাচ্ছে না, মুখের দিকে তাকায় আমি একটু রিভিশন করে দিচ্ছি। আর ভালোভাবে বুঝতে হলে অবশ্যই প্রিভিয়াস 3টা ক্লাসের যে ক্লাস করতে হবে, যেগুলো ইউটিউবে আপলোড করা আছে, আর লিঙ্কও তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া আছে। সো নরমালি দেয়ার, এই দেয়ারের পরে ইজও হতে পারে, আরও হতে পারে। আমাদের অনেকের ভুল ধারণা দেয়ারের পরে মনে হয় আর হয় না, দেয়ারের পরে শুধু আর হয় না, দেয়ারের পরে ইজও হইতে পারে, আরও হইতে পারে। প্রথম সেন্টেন্স খেয়াল করো, দেয়ার এ হাই স্কুল, যেহেতু একটির কথা বলছে তার মানে ইজ। আবার দেয়ার টু হাই স্কুল, যেহেতু দুইটার কথা বলছে তার মানে আর। ফাইন। তারপরে এই নিয়মটা আমরা কালকে পড়ছিলাম, কালকের ক্লাসে 3 নাম্বার ক্লাসে এই নিয়মটা পড়ছিলাম এবং দেখছিলাম এই নিয়মটা থেকে ঢাকা বোর্ড 2024 মাত্র 2 মাস আগে, বা 1 মাস হইতে পারে, 1 মাস আগে, 1 মাস আগে যে কোশ্চেনটা ঢাকা বোর্ডে আসছিল, সেই কোশ্চেনটা এইখান থেকে হুবাহু একটা কোশ্চেন কমন পড়ছিল, প্যাসেজ থেকে একটা নাম্বার কমন পড়ছিল এখান থেকে। কোটেশনের ভিতরে প্রেজেন্ট টেন্স হয়, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি, ডিটেলস ব্যাখ্যা দেওয়া আছে 3 নাম্বার ক্লাসে। সবাই 3 নাম্বার ক্লাসটা করবা ইনশাল্লাহ। তারপরে দেখো এই রুলসটা আমরা আপাতত পড়তেইছি না, একদমই বাদ। 5 নাম্বার রুলটা খুবই কমন। আমরা এই পর্যন্ত 3টা বোর্ড করছি, ঢাকা বোর্ডই করছি, ঢাকা বোর্ড 22 করছি, 23 করছি, ঢাকা বোর্ড 24 করছি। এই 3টা বোর্ড থেকে আমরা দেখছি এই 5 নাম্বার রুলটা 3টা বোর্ডই কমন পড়তেছে। 5 নাম্বার রুলটা কি? এন্ড, বাট, অর। তোমার প্রশ্নে যদি এন্ড, বাট, অর 3টার যে কোনো একটা দেওয়া থাকে, তার আগে একটা অংশ থাকবে, পরে একটা অংশ থাকবে। এখন আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ প্রেজেন্ট হবে। আগের অংশ যদি পাস্ট হইতো নিউ, তাহলে পরের অংশ পাস্ট হইতো ফরগট। এইটা হচ্ছে নিয়ম, বুঝাইতে পারছি? এন্ড, বাট, অর এর নিয়ম এইটা। তো আমি তোমাদের যারা নতুন যুক্ত হয়েছে তাদের উদ্দেশ্যে রিভিশন করাচ্ছি। তো আরেকবার একটু দেখাচ্ছি। এই হচ্ছে তোমাদের 1, 2, 3, 4, 5, 4 নাম্বারটা বাদ দিছি। 1 থেকে 5 পর্যন্ত হালকার উপর দেখে রিভিশন করে গেছি। ডিটেলস রিভিশন আছে আমার 1 থেকে 3 নাম্বার ক্লাসগুলাতে। সো হালকার উপর যে রিভিশন দিলাম, তোমরা তারপরেও বলো তোমাদের কি কারো কোনো সমস্যা আছে? কেউ কি কোনো নাম্বার রুলটা আর একটু বেশি জানতে চাও? যদি এরকম হয়ে থাকে তাহলে বলো যে ভাইয়া 3 নাম্বারটা আরেকবার বলেন, বা 1 নাম্বারটা আরেকবার বলেন। আমি 5 সেকেন্ড টাইম দিয়ে এই পৃষ্ঠায় চলে যাব। এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে ইমরান হোসেন ভাই। ঠিক আছে,
ফাইন। স্বর্ণা আপু যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো একদিন মেবি ক্লাস করছিলা, অ্যাডমিশনেরটা মেবি, যতদূর আমার মনে পড়ে। আর তারিনা আপু আমাদের সাথে যুক্ত আছে, ঠিক আছে ফাইন। তোমরা যারা যারা যুক্ত হচ্ছ, ইমরান ভাইও যুক্ত আছে, যারা যারা তোমরা যুক্ত হচ্ছ, অবশ্যই নতুন আজকে প্রথম ক্লাস যারা করতেছো সেটা কি করতে হবে, কোথা থেকে যুক্ত হচ্ছে একটু লেখবা ইনশাল্লাহ। আচ্ছা, আলিশা আপু যুক্ত হয়ে গেছে, ফাইন। সবারই যেহেতু ক্লিয়ার, আমি দ্বিতীয় পেজে চলে যাব। আর তোমরা সবাই একটা ভালো কাজ করতেছো, যেহেতু ফ্রি কোর্স, তোমাদের ফ্রেন্ডসদের মেনশন করতেছো, এই কাজটা অবশ্যই করা উচিত। যেহেতু ফ্রি জিনিস এবং যেহেতু সেবামূলক জিনিস, এই জিনিসটা নিজেদের মধ্যে রাখা ঠিক না, অবশ্যই জিনিসটা ছড়িয়ে দেওয়া উচিত। আমরা 6 নাম্বার রুলসে চলে যাব। এই রুলসটা স্টিল আমরা পড়ি নাই, বাদই রাখবো, সমস্যা নাই। রিলেটিভ প্রোনাউন, এই রুলটা আমরা কখনোই পড়বো না, আশা করি পড়বো না। কেন পড়বো না? কারণ এই রুলসটা তোমরা না পড়লেও পারবা, এটা তেমন কঠিন কিছু না। সো এইটা আমরা কখনোই আপাতত পড়বো না। আমাদের সব থেকে হট টপিক যেটাকে বলি, এই লাল দাগ দেওয়া বক্সটা। আমরা দেখছি যে বিগত যে 3টা বোর্ড সলভ করছি, 8, 9, 10 থেকে প্রশ্ন আসে নাই, অসম্ভব। প্রত্যেকটা পরীক্ষাতে প্রশ্ন আসছেই, তো আসছেই, তো আসছেই, পরীক্ষায় প্রত্যেকে প্রশ্ন আসতেই ছিল, ঠিক আছে। এই 8, 9, 10 এই যে বক্স করা জিনিসটা, এই 3টা রুলকে আমি একটা নাম দিছি। নাম কি দিছি? আইএনজি প্যাকেজ। আইএনজি প্যাকেজ নাম দিছি কেন? কারণ এই 3টা রুলই তোমার ভার্বের সাথে আইএনজি যুক্ত করার নিয়ম। আর এই 3টা রুল থেকে প্রত্যেকটা বছর পরীক্ষায় আসতেছে, 2টা 3টা করে বা 1টা 2টা করে আসতেছে। খেয়াল করো নিয়ম কি। আমরা ঢাকা বোর্ড 2023 সালে দেখছি এই নিয়ম থেকে শুধুমাত্র 9 নাম্বার নিয়ম থেকে 3টা কোশ্চেন কমন পড়ছে হুবাহু, ঠিক আছে। সো এগুলো আমরা একটু পড়ি। 8 নাম্বারে বলা আছে যে কোন সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, মানে এটাও কিন্তু ঢাকা বোর্ডের 2024 সালে একটা কোশ্চেন কমন পড়ছে 8 নাম্বার থেকে, কালকে আমরা সলভ করছি এটা, ঠিক আছে। এইটা থেকে যে কমন পড়ছে এটা কালকে আমরা দেখছি। তোমার ফুল স্টপ, তারপর একটা লাইন, এই লাইন, কিন্তু লাইনের শুরুতেই গ্যাপ আছে, তারপরে লাইন শুরু। এই লাইনের শুরুতে যদি গ্যাপ থাকে, তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওয়াক ইজ গুড ফর হেলথ, তাহলে কি হবে? ওয়াকিং, দ্যাটস ইট। তারপর 9 নাম্বার দেখো, 9 নাম্বার রুলটা, এগুলো সব আমরা 1 বা 2 নাম্বার ক্লাসে পড়ছি। যারা নতুন আসতেছো তাদের মুখের দিকে তাকে একটু রিভিশন করতেছি। প্রিপোজিশনের পর সর্বদা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রিপোজিশন কি? এট, ফর, ফ্রম, অ্যাবাউট, বাই, আফটার, উইদাউট, হ্যাঁ, এইগুলা হচ্ছে প্রিপোজিশন। শুধুমাত্র টু বাদে, টু এর পরে ভি1 হয়, 2+V1, এটাকে ইনফিনিটিভ বলে। এটা নিয়েও আমরা আলোচনা তেমন একটা করি নাই, সামনের ক্লাসগুলোতে করব। কিন্তু এতটুকু সব ক্লাসে আমি বলি, টু বাদে, কোনটা বাদে পোলাপান? টু বাদে। টু বাদে যত প্রিপোজিশন আছে, সেই প্রিপোজিশনদের সাথে, সেই প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। বড় বড় চোখ করে দেখে নাও, এই এট একটা প্রিপোজিশন, তারপরে মেক বসছে। এখন মেকের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি। তাহলে তোমরা আইএনজি প্যাকেজের 2টা পড়ছো, 8 এবং 9। ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে আইএনজি, প্রিপোজিশনের পর থাকলে আইএনজি, এবং 10 নাম্বার হচ্ছে সব থেকে কমন। এই 3টার মধ্যে 10 নাম্বার সব থেকে কমন। 10 বলা হয়েছে যদি 2টা ভার্ব পাশাপাশি থাকে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি। মানে একটা সেন্টেন্সে যদি একটা প্রিন্সিপাল ভার্ব থাকে এবং ওই সেন্টেন্সে অর্থাৎ ওই ক্লসে যদি আরো ভার্ব যুক্ত হয়, আরো ভার্ব যুক্ত হয়, মানে সোজা সাপটা কথা যদি বলি, সেন্টেন্সে যদি একের অধিক ভার্ব থাকে, তাহলে ওই যে ভার্বগুলা বেশি সেগুলোর সাথে আইএনজি যুক্ত হবে। এইখানে ভার্বটা যে পাশাপাশি বসবে এরকম কোনো কথা নাই। যেমন আই স হিম গো, এখানে স এর পরে কি গো বসছে? না, একটু পরে যায় বসছে। কিন্তু নিয়ম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব থাকা সত্ত্বেও যদি আরেকটা ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি যুক্ত হয়। এটা প্রথম ক্লাসেও পড়াইছি, দ্বিতীয় ক্লাসেও পড়াইছি, ডিটেইলসে পড়াইছি, তৃতীয় ক্লাসেও পড়াইছি টুকটাক, কিন্তু আজকের ক্লাসে আবার রিভিশন করতেছি তোমাদের উদ্দেশ্যে যারা নতুন যুক্ত হচ্ছ। সো যারা নতুন যুক্ত হচ্ছ, এই রুলস গুলা ডিটেইলসে পাওয়ার জন্য তোমাদের ফরজ কাজ হচ্ছে 1, 2, 3 পূর্বের 3টা ক্লাসই রেকর্ড করে ফেলা, যেগুলো ইউটিউবে আছে এবং আমাদের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত ক্লাসের রেকর্ড গুলা দেওয়া হচ্ছে। সো এই 3টা ছিল তোমাদের আইএনজি প্যাকেজ। প্রথমটা কি? সেন্টেন্সটা যদি ভার্ব দিয়ে শুরু হয় তার সাথে আইএনজি হবে, যদি প্রিপোজিশন থাকে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এবং লাস্টেরটা কি? একের অধিক যদি ভার্ব থাকে তাহলে প্রিন্সিপাল ভার্ব বাদে বাদ বাকি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়।
এবং এই 11 নাম্বার রুলসটা আমরা পূর্বের ক্লাসে পড়ছি। 11 নাম্বার রুলসটা পরে তারপরে আমি আবার একটু ব্রেক নিব। 11 নাম্বার রুলটা ছিল আনকাউন্টেবল নাউন। মনে আছে? তোমার মাথায় ঘন কালো চুল, একদম পা পর্যন্ত চুল চলে যায়, ছেলেদের মাথায় তো অনেক চুল, কিন্তু গ্রামাটিক্যাল ভাষায় এই যে আই আর হেয়ার, এটা কি কাউন্ট, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? তুমি বলতে পারো যে স্যার আমার মাথায় এত চুল, আমি আমার চুল নিয়ে গর্ব করি, কিন্তু সমস্যা হচ্ছে তুমি তোমার চুল গুনতে পারবা না। 1 2 3 4 করে কি তুমি তোমার চুল গুনতে পারবা? যেহেতু তুমি তোমার চুল গুনতে পারবা না, তাই হেয়ারকে আনকাউন্টেবল বলা হয়। কি বলা হয় শিক্ষার্থীরা? আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউন মানেই হচ্ছে সেটা সিঙ্গুলার, মানে তুমি যেটা গুনতে পারবা না, যেমন পানি, ওয়াটার তুমি গুনতে পারবা না, ওয়াটার সিঙ্গুলার। যেমন মিল্ক, MILK, কে মিল্ক গুনতে পারবা না, মিল্ক সিঙ্গুলার। তুমি পেন গুনতে পারবা? হ্যাঁ, পেন গুনতে পারবা। পেন সিঙ্গুলারও হইতে পারে, আবার পেন্স প্লুরালও হইতে পারে। কিন্তু ওয়াটার লেখা থাকলে ওয়াটার্স লাস্টে এস কখনো যুক্ত হবে না। কেন যুক্ত হবে না? কারণ এটা কখনো প্লুরাল হয় না। তাই নিয়মটা হচ্ছে, এটাও কালকের ক্লাসে পড়াইছি, আনকাউন্টেবল নাউন মানে কি শিক্ষার্থীরা? আনকাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার। তাহলে ওয়াটারের পরের জন্য কি হবে? ইজ হবে। আর পাস্ট হইলে হয়তো ওয়াজ। দেখো, ওয়াটার ড্যাশ এভরিহোয়ার। অনেকে বলতে পারো যে স্যার বাংলাদেশ তো পানি দিয়ে ভাইসা গেছে, এভরিহোয়ার ওয়াটার, এভরিহোয়ার স্যার ওয়াটার, এভরিহোয়ার মানে পুরা এলাকা জুড়ে পানি। কিন্তু তারপরেও গ্রামাটিক্যাল ভাষায় এটা সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? কারণ হচ্ছে ওয়াটারকে তুমি গুনতে পারবা না। সো যেটা আনকাউন্টেবল নাউন সেটা সিঙ্গুলার, যার কারণে ইজ বসে। আশা করি 11 নাম্বারটা বুঝাইতে পারছি। আজকের জন্য নতুন শিখবো 12 নাম্বার রুল। 12 নাম্বার রুলটা আজকের ক্লাসে নতুন, আজকে 4 নাম্বার ক্লাসে 12 নাম্বার নতুন। বাট এইটা শিখার আগে যারা নতুন বা পুরাতন সবাই একটু ফিডব্যাক দাও, কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা, কোনো নাম্বার একটু রিপিট করবো কিনা। আর যদি বুঝে থাকো তাহলে সবাই ফিডব্যাক দাও যে স্যার বুঝতে পারছি, ক্লিয়ার, বা মন্তব্য করো যে স্যার এরকম এরকম করলে ভালো হয়, বা একটা পজিটিভ নেগেটিভ যাই হোক একটা মন্তব্য করো। আর যদি কারো সমস্যা থাকে সে শুধু লেখো যে ভাইয়া আমার অমুক নাম্বারের সমস্যা। দ্রুত করো, তোমাদের 15 সেকেন্ড টাইম দিলাম, দ্রুত করো, দ্রুত। ওকে, দেখি আমাদের সাথে কে কে যুক্ত আছে। সালমান ফার্সি যুক্ত হয়েছে আমাদের সাথে। আচ্ছা, মুশফিকা আপু ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ক্লাস কি একজন করতেছে? শুধু একজন লিখছে ক্লিয়ার, বাদ বাকি সবাই ফিডব্যাক দাও। ঠিক আছে, সবাই ফিডব্যাক দাও। কারো যদি বুঝতে সমস্যা হয় সেটাও লেখো, আর যদি ক্লিয়ার হয় সেটাও লেখো। সবাই ফিডব্যাক দাও, কারণ তোমাদের ফিডব্যাক পেলে আমি সামনে আগাইতে পারবো। দ্রুত করো, দ্রুত করো সবাই। ঠিক আছে, মোটামুটি যেহেতু সবার ক্লিয়ার, তাহলে আমি এখন 12 নাম্বার রুলে চলে যাই। দেখো, 12 নাম্বার রুলটা বুঝো কিনা এইভাবে, যদি আমি একটু এক্সারসাইজ করাই। হি ইজ অথবা আর এ বয়। দা কালার অফ হিজ আইস ইজ অথবা আর রে, আচ্ছা রেড তো হয় না, ব্লু। ওকে, দেখো আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, একটু ব্যাখ্যা করে লিখছিও, তার স্টিল দেখতে পারবা। আমি আমার লেখা তোমরা বুঝবা না, স্বাভাবিক, এই বাজে লেখা কারো বুঝার কথা না। আমি পড়ে দিচ্ছি, হি ইজ অথবা আর এ বয়। কি দিবা? অবশ্যই ইজ দিবা।
দ্য কালার অফ হিজ আইস ইজ অথবা আর ব্লু। দেখো আমরা নর্মালি কি জানি শিক্ষার্থীরা, সাবজেক্টের পরে ভার্ব, তাই না? তো এইটা সাবজেক্ট, এইটা ভার্ব। এখন এই ভার্বের আগে এত বড় লম্বা লাইন দেখা তোমাদের কনফিউশন ক্রিয়েট হইতে পারে যে এত বড়টাই সাবজেক্ট কিনা। এই জিনিসটা দূর করার জন্য আমি বলবো হ্যাঁ, পুরাটাই সাবজেক্ট। তাহলে পার্থক্য কি? এটা ছোট সাবজেক্ট, এটা বড় সাবজেক্ট। এখন বড় সাবজেক্ট হইলে কেউ যদি আইস কে ফলো করে, গ্যাপের পাশাপাশি বসছে আইস, সে কি লিখবে আর। আবার কেউ যদি কালার কে ফলো করে, কালার তো আবার এস নাই মানে সিঙ্গুলার, সে লিখবে ইজ। সো বড় সাবজেক্ট হইলেই ভেজালটা আসে। এটা তোমাদের ইন্টার পরীক্ষায় এই বড় সাবজেক্টের কোশ্চেন গুলা খুবই কমন, ঠিক আছে? কিন্তু ছোট সাবজেক্ট হইলে ভেজালটা নাই, হি হইলে ইজ লেখা যায়, কিন্তু এখানে কালার হইলে ইজ হবে, আইজ হইলে আর হবে। এই জিনিসটাই হচ্ছে সমস্যা, বুঝাইতে পারছি? তো এইটার নিয়ম হচ্ছে এইখানে, সাবজেক্ট যদি বড় হয় তবে শর্টকাট হচ্ছে অপের আগের অংশ মূল শব্দ, এখানে আর কোনো কাহিনী নাই। বড় সাবজেক্ট যদি হয় সেখানে একটা অফ, এক কথা একটা প্রিপোজিশন থাকবে। 99% ক্ষেত্রে তোমার অফ থাকে, 1% ক্ষেত্রে অন্য প্রিপোজিশন থাকতে পারে। বাট যেহেতু তোমরা ইন্টারে পড়ো, তোমাদের তো বেশি কঠিন আসে না, একদমই ডাল ভাত পানি ভাত কোশ্চেন হয়। সব কঠিন যে আসে অ্যাডমিশনে এবং আসে জব সেক্টরে, কিন্তু ইন্টারের কোশ্চেন অ্যাডমিশন জব সেক্টরের তুলনায় আসলে খুবই খুবই ইজি। তো সেই ক্ষেত্রে অফ ছাড়া তেমন একটা কোশ্চেন হয় না। এখন যদি এটাই বিষয় হয় তাহলে অফ এর আগেরটা হয় সাবজেক্ট, দ্যাটস ইট। দ্য কালার অফ হিজ আইস, তো এখানে অফ এর আগে কি আছে? কালার, তো অবশ্যই ইজ হবে। দ্য সিস্টার্স, দেখো কি লেখা, দ্য সিস্টার্স অফ দিস পার্সন, পার্সন সিঙ্গুলার, অনেকে মনে করে পার্সনের জন্য ইজ বসাই, আবার অনেকে সিস্টার্স ধরে আর বসাবে, সো ইজ হবে না আর হবে। এর খুবই সুন্দর সলিউশন হচ্ছে অফের আগে, অফের আগে যদি সিস্টার আছে তার মানে প্লুরাল, তাহলে কি হবে? এখানে আর হবে। এই ছিল তোমাদের 12 নাম্বার। এটা আজকের রুল ছিল, আজকে 4 নাম্বার ক্লাসে 12 নাম্বার রুলটা পড়াইলাম। কারো যদি বুঝতে সমস্যা থাকে লেখা হচ্ছে ভাই আবার বলেন, না সমস্যা থাকলে 12 নাম্বার এতটুকু। এটা তোমাদের পরীক্ষায় আসে, দেখাবো পরীক্ষায় এক্সারসাইজ যখন করাবো তখন দেখাবো। আচ্ছা, আমরা এইটা সব থেকে বড় রুল, মাত্র 4 নাম্বার ক্লাস, আর 2টা ক্লাস যায় না, এটা অনেক বিরক্তিকর রুল, এটা আরো 2টা ক্লাস যাবে তারপরে পড়াবো, ঠিক আছে? এইটা আমরা আজকে পড়বো 16 নাম্বার রুলসটা, 16 এবং 17। আজকে এই 2টা রুলস পড়ে আমরা সরাসরি এক্সারসাইজে চলে যাব। দেখো 16 এবং 17 খেয়াল করো। তোমাদের উদ্দেশ্যে কিছু লিখতেছি, খেয়াল করো। অল আর প্রেজেন্ট টুডে, ইজ অথবা আর, ঠিক আছে? আরেকটা লিখি, এভরিবডি ইজ অথবা আর প্রেজেন্ট টুডে। এটা খুবই কমন কোশ্চেন তোমাদের ইন্টারের পার্সপেক্টিভ অনুযায়ী, ইচ এভরি এগুলা খুবই কমন কোশ্চেন। এবার খেয়াল করো, ধরো আমি ফিজিক্যালি ক্লাস নিচ্ছি, তোমরা আমার ব্যাচে 20 জন পোলাপান আছো, সো ক্লাসে ঢুকে আমি দেখলাম যে সবাই উপস্থিত আছে, তখন আমি কি বলবো? বাহ, ক্লাসে তো সবাই উপস্থিত আছে। আমি এইভাবেও বলতে পারি, ক্লাসে তো সবাই উপস্থিত আছে, এইভাবেও বলতে পারি। আবার কিন্তু এইভাবেও বলতে পারি, আল্লাহ আজকে তো ক্লাসে প্রত্যেকেই উপস্থিত আছো, তোমরা তো প্রত্যেকেই আজকে ক্লাসে উপস্থিত আছো। আমি যখন বলবো তোমরা প্রত্যেকেই ক্লাসে উপস্থিত আছো, তখনও কিন্তু ইনার মানে ভেতরের অর্থটা এটাই বুঝাবে যে ক্লাসে সবাই উপস্থিত আছে। আবার যখন বলবো একদম খাঁটি বাংলায় বলবো যে সবাই তো আজকে ক্লাসে উপস্থিত আছো, তখনও সবাই বুঝাবে। আবার যখন বলবো এভরিবডি, প্রত্যেকেই ক্লাসে উপস্থিত আছে, তখনও কিন্তু সবাই বুঝাবে। হ্যাঁ, বাংলাতে সবাই বললেও সবাই বুঝায়, বাংলাতে প্রত্যেকে বললেও সবাই বুঝায়, কিন্তু ইংরেজিতে এমনটা না। ইংরেজিতে অল বলতে সবাই বুঝায়, কিন্তু প্রত্যেকে বলতে একটু কাহিনী করে। কি কাহিনী? দেখো, আমরা এতটুক তো শিওর হইলাম যে এভরিবডি এর বাংলা প্রত্যেকে। তোমরা হয়তো অনেকে জানো না, আমি বাংলা গ্রামারও পড়াই, ইন্টারেরটা না, অ্যাডমিশন এবং জবেরটা, অ্যাডমিশনেরটাও না, জবেরটা পড়াই। সো সেই পার্সপেক্টিভে আমি বাংলা গ্রামারের একটা টপিক তোমাদের বুঝাবো, সেটা হচ্ছে এই প্রত্যেকে, এই ওয়ার্ডটার
সন্ধি বিচ্ছেদ করব। কি করব? সন্ধি বিচ্ছেদ। সন্ধি তো সবাই জানো। সন্ধি বিচ্ছেদ যদি করি, এটা সবাই পারবা, প্রতি যোগ এক ইজ ইকুয়াল টু প্রত্যেক, তাই না? যদি প্রত্যেকের সন্ধি বিচ্ছেদ করি, অ্যান্সারটা কি হয়? প্রতি যোগ এক। সো প্রত্যেকের সন্ধি বিচ্ছেদ প্রতি যোগ এক, একটা কি পাইলাম আমরা? কি পাইলাম আমরা? একটা এক কিন্তু পাইলাম। এই এক মানে কি? এই এক মানে কিন্তু ওয়ান। পোলাপান বুঝছো? মানে প্রত্যেকের সাথে একটা এক যুক্ত থাকে, এক মানে তো ওয়ান, আর ওয়ান মানে তো সিঙ্গুলার, যার কারণে এইচ এভরি এই ওয়ার্ড গুলা সিঙ্গুলার হয়। ইচ মানে প্রত্যেকে, এভরি মানেও প্রত্যেকে। আর ইচ এভরি আমরা বলার সময় বলি প্রত্যেকে, বুঝাই সবাই, কিন্তু ডিপ ডাউন এর অর্থটা এক হয়, কারণ প্রত্যেকের সাথে কি যুক্ত আছে? একটা এক, প্রত্যেক। সবাই যখন বলি তখন সবাই, কিন্তু প্রত্যেকে যখন বলি যে প্রত্যেকে ক্লাসে উপস্থিত আছে, তখন আসলে একজন 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 করে ক্লাসে সবাই উপস্থিত আছে, এরকম একটা বিষয় বোঝায়। তাহলে এক কথায় যদি বলি, ইংরেজি গ্রামার অনুযায়ী অল মানে সবাই, আর এভরিবডি প্রত্যেকে। তাহলে অল হবে প্লুরাল আর, আর এভরিবডি মানে প্রত্যেকে, প্রত্যেকের সাথে যেহেতু এক যুক্ত আছে, এটা হবে সিঙ্গুলার, এভরিবডি ইজ। এটাই হচ্ছে তোমাদের নিয়ম, খেয়াল করো। এই যে ইচ মানেও প্রত্যেকে, এভরিবডি মানেও প্রত্যেকে, এনি মানেও তোমার অনির্দিষ্ট বুঝায়, এটাও একই জিনিস, কিন্তু এই দুইটা পরীক্ষায় বেশি আসে। ইচ এভরি, ইচ এভরি এগুলো সর্বদাই সিঙ্গুলার হয়। কেন? কারণ ইচ মানে প্রত্যেকে, এভরি মানেও প্রত্যেকে, ওয়ান মানে তো একটি, এনিও কিন্তু সিঙ্গুলার, এটা মাথায় রেখো, এটা মাঝে মাঝে আসে, কিন্তু এই দুইটা বেশি আসে। আর নো মানে কি? নো মানে তো নাই। একটা এক্সাম্পল দেখো, এই এক্সাম্পল দেখো, নো বাস নো ট্রেন। অনেক পোলাপান আছে। আচ্ছা একটু আমাকে সময় দিবা। হ্যালো, হ্যাঁ কই? আমি আমি আমার জীবন থেকে শুনে আসছি। না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মনে আসছে। দুঃখিত শিক্ষার্থীরা, একটা আর্জেন্ট কল আসছিল, বাট যেটা তোমাদের দেখাইতে চাচ্ছিলাম, দেখো অনেকেই বাস ট্রেন দুইটা ধরবে, যে বাস একটা ট্রেন একটা, দুইটার কথা বলছে প্রশ্নে, তাহলে যেহেতু একের অধিক, অনেকে আর লিখবে। কিন্তু পুলাপান বুকা পুলাপান এটা দেখবে না, নো বাস মানে কোনো বাস নাই, নো ট্রেন মানে কোনো ট্রেন নাই, না বাস আছে না ট্রেন আছে, তার মানে কি কিছুই নাই, তাহলে অবশ্যই সিঙ্গুলার। বুঝতে পারছো? কিন্তু অনেক বোকা পোলাপান আছে, বাস ট্রেন দুইটা ভাববে আর আর দিবে। এই বোকামি তোমরা করবা না, কারণ তোমরা শিখলা নো মানে কি নাই, আর যেটা নাই সেটা তো একই না। মানে একই তো না, দুই হর তো প্রশ্নই আসে না। প্লুরাল, প্লুরাল মানে কি? এক প্লাস মানে একের অধিক, তখন সে আমরা আর লিখবো। যেটা একই না, নো মানে তো নাই, একই না, সেটা তো প্লুরাল হবেই না, তো হইলে কি হবে? সিঙ্গুলার হবে। তো এই নিয়মটা তোমাদের ইন্টারের জন্য ফাটাফাটি একটা নিয়ম। ইচ এভরি এটা সবাই ভুল করে, এভরিবডি, ইচ পারসন, এভরিবডি, সামবডি, এনিবডি, এগুলা দেখলে সবাই প্লুরাল মনে করে, কিন্তু বুঝে না ইচ এভরি মানে প্রত্যেকে, আর প্রত্যেকের সাথে সন্ধি বিচ্ছেদ করলে একটা এক যুক্ত থাকে, তার মানে এটা সিঙ্গুলার। তো এটা হচ্ছে একটা বড় সড় লেভেলের কাহিনী। আমি বুঝাইতে পারছি? ওয়ান সিঙ্গুলার সবাই জানো, এনিটা শিখা রাখবা। আর নোট আমি নিজে প্রমাণ করে দেখাইলাম সিঙ্গুলার। সো এই নদীও প্রশ্নে আসে, ইন্টারে আসে, কিন্তু বেশি আসে এই দুইটা। সো এগুলা থাকলে সর্বদা সিঙ্গুলার মানে ইজ, পাঁচটা থাকলে ওয়াজ হবে, এই সিঙ্গুলার হয়। দ্যাটস ইট। 16 নাম্বার এতটুকু। আর লাস্টে 17 নাম্বার পড়ি, আমি তোমাদের এক্সারসাইজে চলে যাব, তারপরে তোমাদের প্রশ্ন করার সুযোগ দিব যদি কারো কোনো প্রশ্ন থাকে। 17 নাম্বার খেয়াল করো, আইএনজি যুক্ত সাবজেক্ট সর্বদা সিঙ্গুলার হয়। কি বললাম শিক্ষার্থীরা? আইএনজি যুক্ত সাবজেক্ট সিঙ্গুলার হয়। দেখো তো, রিডিং আইএনজি, তারপরে কি লেখা? নোভেলস। এইখানে নোভেলস এর সাথে এস দেখা আমি বেড ধরে বলতে পারি 100 জনের 95 জন এখানে আর দিবে। কেন? কারণ তো একটা নোবেলের কথা বুঝায় নাই, একের অধিক নোবেলের কথা বুঝাইছে। কিন্তু বুকা পোলাপানের মাথায় এটা ঢুকবে না, আরে পাগল নোবেল তো সাবজেক্ট না, নোবেল কি প্রথমে বসছে রে? পাগল, নোবেল কি প্রথমে বসছে? প্রথমে বসছে রিডিং। রিডিং সাবজেক্ট, আর রিডিং মানে লেখাপড়া করা। তুই কি জীবনে রিডিং গুনতে পারবি? একটা লেখাপড়া, দুইটা লেখাপড়া, তিনটা লেখাপড়া, এভাবে কি লেখাপড়া গুনা যায়? গুনা যায় না। তার মানে আইএনজি যুক্ত সাবজেক্ট কখনো গুনা যায় না। ফর এক্সাম্পল লিখি,
প্লেইং, ইজ অথবা আর। গুড হ্যাবিট, খেলা তো একটা ভালো অভ্যাসই অবশ্যই। যে মা বাবা খেলতে দেয় না তারা তো ভালো কাজ করে না, খেলাধুলা অবশ্যই ভালো কাজ, মানে গুড হ্যাবিট। প্লেইং ইজ অথবা গুড হ্যাবিট। এই প্লেইং মানে খেলাধুলা, একটা খেলাধুলা, দুইটা খেলাধুলা গুণা যায়, তার মানে আইএনজি যুক্ত সাবজেক্ট তো গুণাই যায় না, আর গুণা না গেলে আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল মানে কি সিঙ্গুলার, সেই বেসিসে সেই ভিত্তিতে আইএনজি যুক্ত সাবজেক্ট সিঙ্গুলার হয়। কিন্তু মোস্ট অফ দ্য বোকাবুলা পান কি করবে, এই নোবেলের লাগে এস যুক্ত আছে, এইটারে সাবজেক্ট ধরে এখানে ভয়ব আর। এই আকামটা তোমরা করবা না, কারণ তোমরা আজকে হাসিব স্যারের ক্লাসে বুঝে গেলা যে নোবেল সাবজেক্ট না, সাবজেক্ট রিডিং, আর রিডিং এর লগে আইএনজি আছে, এটা গুণা যায় না তার মানে সিঙ্গুলার, গুণা গেলে সে প্লুরাল হইব, গুণা যায় না তার মানে সিঙ্গুলার, তাহলে ইজ হবে। আর যদি ইয়েস্টারডে লেখা থাকতো বা অতীতের কিছু লেখা থাকতো, তখন পুলাপান কি করতাম, কি করতাম, কি করতাম, ওয়াজ বসায় দিতাম। দ্যাটস ইট, শেষ। আজকের মতো এগুলা নেক্সট ক্লাসে পড়াবো। আজকের মতো রুল পড়াবো না, আমরা সরাসরি এক্সারসাইজে চলে যাব। বাট এক্সারসাইজে চলে যাওয়ার আগে যেহেতু আমরা আজকে ক্লাসের পার্ট 2 মানে এক্সারসাইজ শুরু করব, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করো, ফ্রেন্ডদের মেনশন করো বেশি বেশি করে, যাতে এক্সারসাইজ করার মাধ্যমে একটা প্রতিযোগিতা, একটা কম্পিটিশন ক্রিয়েট হয়। আর মেনশন করতে থাকো আর ফিডব্যাক দাও, কে কতটুকু বুঝছো, ক্লাসটা কেমন লাগতেছে, ফিডব্যাক দাও। আর কারো যদি কোনো নাম্বারের সমস্যা থাকে সে নাম্বার লেখো, দ্রুত করো। প্রথম কাজ মেনশন করো, দ্বিতীয় কাজ ক্লাসটা কেমন লাগতেছে ফিডব্যাক দিয়ে জানাও। আমি 30 সেকেন্ড সময় দিলাম, তারপরে আমরা দ্রুত এক্সারসাইজে চলে যাব। এই অলরেডি চলে আসছি, স্টার্ট করব, তোমাদের ফিডব্যাক পেলে তারপরে স্টার্ট করব ইনশাল্লাহ। দ্রুত করো, কোনো সমস্যা হলে জানাও, অথবা ক্লিয়ার হইলেও জানাও। দ্রুত করো। যাক, ইমরান ভাই আছে, ক্লাসটা বুঝছে। তো তুমি যদি আগে ক্লাসগুলো না বুঝে থাকো, ভালো করে রেকর্ড গুলো দেখো, রেকর্ড দেখলেই বুঝতে পারবা, কারণ সব ক্লাস একই রকম। আলহামদুলিল্লাহ মিতু আপু বুঝতে পারছো। সো যেহেতু মোটামুটি সবাই বুঝতে পারছি, তো আমরা এখন এক্সারসাইজে চলে যাচ্ছি। দেখো, আমরা হোয়াট উইল উই ডু, আমরা 22 সালের একটা করব, ঠিক আছে? চলো, যশোর বোর্ড করব। যশোরে কেউ আসে নাকি? থাকলে বইলো। যশোর বোর্ড 22 আমরা করবো আজকে। এতদিন ঢাকা বোর্ড করছি, ঢাকা বোর্ড একদম পোস্টমর্টম করে ফেলছি। কেন? কারণ ঢাকা বোর্ড 22, ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড 24 সবই করছি। এখন যশোর বোর্ডটাকে আমরা টার্গেট করি। চলো, যশোর বোর্ড 22 আজকে করবো। একটু আমি করার আগে তোমরা একটু পড়ো, 2 মিনিট সময় নিয়ে তোমরা একটু পড়ো। তোমাদের স্ক্রিনে লেখা আছে, দেখো তো। আমি যে নিয়ম শিখেছি সেই নিয়মের বাইরে আছে কিনা দেখো তো একটু। আমি তো অলরেডি এগুলোর উত্তর করতেই থাকবো, বাট আমি উত্তর করার আগে দেখি তোমরা উত্তর করতে পারো কিনা। সলিউশন যেহেতু দেওয়া নাই, আমার আগে কে কে উত্তর করতে পারে আমি দেখবো। কারণ তোমরা করবা শুধু উত্তর, আর আমি করব কি, আমি তোমাদের বুঝাইয়া দিব, তো আমার সময় একটু বেশি লাগবে। সো আমার আগে কে যে পর্যন্ত লিখতে পারে, সঠিকভাবে কয়জন লিখতে পারে আমি দেখবো। ঠিক আছে, সরাসরি আমি এক্সারসাইজে চলে যাচ্ছি। উড ইউ মাইন্ড, উডের পর মডালের পর একটা ভার্ব বসছে। সো একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব থাকে, তাহলে কি নিয়ম শিখাইছি, আইএনজি প্যাকেজ থেকে কমন পড়ছে। যারা নতুন যুক্ত হচ্ছে, আমরা ইন্টারের এইচএসসি রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতেছি, যশোর বোর্ড 2022। যারা নতুন যুক্ত হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ সলিউশন আজকের ক্লাসটা, ঠিক আছে? যশোর বোর্ড 22 বোর্ড সলভ করতেছি। সো রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম কি, নতুন শিক্ষার্থীরা জেনে রাখো। রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম হচ্ছে, দুটা ভার্ব পাশাপাশি থাকলে পরের ভার্বের সাথে আইএনজি। উড ইউ মাইন্ড, এই মাইন্ড হচ্ছে কি একটা ভার্ব। সো মাইন্ডের পরে যেহেতু আরেকটা ভার্ব আছে রিসিভ, তো এই রিসিভের সাথে হবে আইএনজি। কিভাবে বুঝলাম মাইন্ড একটা ভার্ব? কারণ উড ইউ মাইন্ড,
উড একটা মডাল, মডালের পরে তো অবশ্যই ভার্ব বসবে, সেই মডালে এই ভার্বের পর তোমার ব্র্যাকেট একটা ভার্ব দেওয়া আছে। তাহলে এ নাম্বারের অ্যান্সার কি হবে শিক্ষার্থীরা? লিখে দিচ্ছি, এ নাম্বারের অ্যান্সার হবে। এখন এ নাম্বার অ্যান্সার রিসিভিং কেন হইলো? কারণ এর জন্য রিসিভিং হইলো কারণ একটা ভার্বের পর আরেকটা ভার্ব বসছে দেখে ভার্বের সাথে আইএনজি হইছে। তারপরে দেখো, আই এম এক্সট্রিমলি সরি ফর, পুলাপান একদম আমাদের শীট থেকে হুবাহু কমন। আমরা একটু আগে রুলস পড়ছি, অলরেডি লাইভ ক্লাসের 35 মিনিট শেষ, এই 35 মিনিট ধরে আমরা রুলস পড়ছি। এখন যারা নতুন যুক্ত হচ্ছে তারা শুধু এক্সারসাইজ দেখতেছো। অলরেডি আমরা রুলসে পড়ছি প্রিপজিশন যদি থাকে, বড় বড় চোখ করে দেখো, প্রিপজিশন যদি থাকে এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। ভার্ব কি লেখা? বি, তাহলে বি এর সাথে আইএনজি, বি ই আইএনজি বিং, দ্যাটস ইট। আমি একটা না 5টা করে তোমাদের কমেন্ট দেখবো। যারা নতুন যুক্ত হয়েছো, কই থেকে যুক্ত হচ্ছ, ভিডিওটা কই থেকে দেখতেছো, সবাই নাম এবং ঠিকানাটা লেখো। তারপরে দেখো, had I had any message about your illness I had visit you, এই সি নাম্বারটা, এই সি নাম্বারটা তোমাদের কন্ডিশন থেকে পড়ছে। একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্সের যে নিয়মটা, এটা খুবই বড় এবং এই নিয়মটা পড়াইতে একটা ক্লাস প্রায় 1 ঘন্টায় চলে যায়। তো এই নিয়মটা যেহেতু পড়াই নাই, সি নাম্বারটা আমি বাদ রাখতেছি। এটা কন্ডিশন থেকে হুবাহু কমন। কন্ডিশন কই আছে? আমার শীটে আছে। তো শীট থেকে হুবাহু কমন, কিন্তু পড়াই নাই থেকে পারবা না, সমস্যা নাই। তারপরে খেয়াল করো, বিলিভ মি, বিশ্বাস করো, সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া I have got myself engaged in raising awareness among people. দেখো, I have got, এখানে তুমি দুইটাই করতে পারো। I have got engaged দিতে পারো, কারণ কি বলছে দেখো, since my return from Australia, অস্ট্রেলিয়া থেকে আজকে আসছে না আগে? অস্ট্রেলিয়া থেকে কিন্তু আগে আসছে, এটা তো আজকে চিঠি লিখতেছে, মানে আজকের ঘটনা, কিন্তু অস্ট্রেলিয়া থেকে তো আজকে আসে না, আগে আসছে। তো সেই হিসেবে আই হ্যাভ গট মাই সেলফ এঙ্গেজ এর পাস্ট করে দিলে কিন্তু হয় ইএন জিএ জিইডি, এঙ্গেজড, দ্যাটস ইট, শেষ। কেন করলাম? কারণ দেখো সিন্স বলা আছে, সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া, মানে যখন আমি অস্ট্রেলিয়া থেকে আসছি, অস্ট্রেলিয়া থেকে কি আজকে আসছে না আগে আসছে? আগে আসছে, তার মানে এটা পাস্ট টেন্সে। আই হ্যাভ গট মাই সেলফ এঙ্গেজড in raising awareness। আচ্ছা, কিছু মনে হয় বাদ দিছি না? had I, না বাদ তো সি নাম্বার দিছিলাম, সরি। সো engaged in raising awareness among people dash their daughter to school। আচ্ছা, সেন্ট, এটা কি আজকের কথা হইতেছে না আগের কথা? কারণ অস্ট্রেলিয়া থেকে তো আজকে আসে না, আগে আসছে। সো এটা যেহেতু এঙ্গেজ দিছি, সো এটাও সেন্ডের পাস্ট কি? সেন্ট, সেন্ট হইতে পারে, সেন্ট। দেখো, ইন রেইজিং অ্যাওয়ারনেস এবং পিপল সেন্ট দেয়ার ডটার্স টু স্কুল, এটা হইতে পারে। এবং আরেকটা কাজ তোমরা করতে পারো, যেহেতু এই দেখো এইখানে ভালো করে খেয়াল করো, আর এ আই এস আই এন জি, রাইজিং লেখা, আর এ আই এস আই এন জি, রাইজিং, এটা একটা ভার্ব না? সো একটা ভার্ব তো অলরেডি আছে। সো একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব বসে, সে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। এই নিয়মটা ফলো করতে পারো, এইটা, এই নিয়ম ফলো করলে সব থেকে বেস্ট হয়। পিপল, এসিএনডিআইএনজি, সেন্ডিং, এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। কেউ যদি পাস্ট করো সেন্ট লেখো, ভুল হবে না, তবে টিচাররা তো বেস্ট অ্যান্সার পছন্দ করে, তাই না? সো রেইজিং যেহেতু একটা ভার্ব আছে, নিয়ম অনুযায়ী এ নাম্বারের সাথে ই নাম্বার হুবাহু কমন পড়ছে। এ নাম্বার মাইন্ড একটা ভার্ব ছিল, এই ভার্বের পর যেহেতু আরেকটা ভার্ব, তাই তার সাথে আইএনজি করছি। এখন রেইজিং এইটা একটা ভার্ব, সো এই ভার্বের পরে যেহেতু আরেকটা ভার্ব সেন্ড, এই সেন্ডের সাথে এখন আইএনজি হবে সেন্ডিং। বুঝাইতে পারছি? এই ছিল ই নাম্বার পর্যন্ত। আমি আবার ই নাম্বার, এ থেকে ই নাম্বার পর্যন্ত আবার একটু রিভিশন করতেছি, যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য রিভিশন করতেছি। এ নাম্বার হচ্ছে কই থেকে কমন পড়ছে? দুইটা ভার্ব পাশাপাশি বসলে যে পরের ভার্বের সাথে আইএনজি, ওই নিয়ম থেকে এটা কমন পড়ছে। মাইন্ড একটা ভার্ব, রিসিভ একটা ভার্ব, তো মাইন্ডের পরে রিসিভের সাথে আইএনজি, রিসিভিং, এন এ কমন পড়ছে। বি নাম্বার প্রিপজিশন থেকে কমন পড়ছে, প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি, ওইখান থেকে কমন পড়ছে। এগুলো আমরা সব সলভ করছি, এখন জাস্ট কমন দেখাচ্ছি। আর সি নাম্বার করি নাই, শুধু সি করি নাই কেন? এটা কন্ডিশন থেকে কমন পড়ছে, বাট কন্ডিশনটা এখনো ক্লাসে পড়ানো হয় নাই। ডি নাম্বারটা, এটা কিভাবে করলাম?
সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া, ওই যে অস্ট্রেলিয়া থেকে আসছি, এই আজকে তো যেদিন আমি চিঠি লিখতেছি ওই দিন তুমি অস্ট্রেলিয়া থেকে আসি নাই, এটা তো আগের কথা পোলা পান, তাই না? তার কারণে এঙ্গেজের পাস্ট করা হয়েছে, এঙ্গেজের পাস্ট এঙ্গেজড, কেন? কারণ আগের কথা দেখে। আর ই নাম্বারটা আইএনজি যুক্ত করা হয়েছে, কেন? এ নাম্বার আর ই নাম্বার হুবাহু কমন, একটা অংশে যদি দুইটা ভার্ব থাকে, রাইজিং একটা ভার্ব, এরপরে আরেকটা ভার্ব সেন্ড, দুইটা যদি ভার্ব থাকে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেই হিসেবে সেন্ডের সাথে আইএনজি, সেন্ডিং। এইভাবে পাঁচটা আমি তোমাদের করাইছি। এইবার আমি 15 সেকেন্ড বিরতি নিলাম। যারা নতুন যুক্ত হচ্ছ, নাম সহ কই থেকে যুক্ত হচ্ছ লেখো। আর যারা কিনা অলরেডি ক্লাস করতেছো শুরু থেকে, হ্যাঁ, বা পুরাতন স্টুডেন্ট যারা, এই পাঁচটা যে করাইলাম নিয়মের বাইরে থেকে কিছু আছে বা বুঝতে কোনোটা সমস্যা হইলে লেখো। আর কতটুকু বুঝছো ক্লিয়ার হইলে ক্লিয়ার লেখো, ফিডব্যাক দাও, দ্রুত করো। আমরা পাঁচটা করছি, আরো পাঁচটা করব, দ্রুত করো, দ্রুত করো। কে কে যুক্ত আছো? অলরেডি অনেকে উত্তর করতেছে। আচ্ছা, মেহজাবিন আপু সবার আগে উত্তর করা শুরু করছে, মোস্তাফিজুর রহমান উত্তর করেছে, তন্নি আপু উত্তর করেছে, ফাইন, আলিশা আপু উত্তর করেছে, সবাই উত্তর করতেছে ঠিকঠাক মতো। হ্যাঁ, এ বি সবারই হয়েছে। মোস্তাফিজুর রহমান সি নাম্বার উত্তর সবার আগে করছে, মোস্তাফিজ যেটা করছে সেটাই সঠিক, একদম 100%। এটা কন্ডিশনের নিয়ম, থার্ড কন্ডিশন থেকে পড়ছে, যখন শিখাবো তখন তোমাদের কাছে এটা ইজি লাগবে। মিতু আপু এটা করতে পারছে, সাইমা আপু করতে পারছে, ফাইন। হ্যাঁ, তারপরে ডি নাম্বারটা এঙ্গেজ, কিন্তু বানান ভুল লেখছে মিতু আপু, ওইটা কেটে দিবে। আচ্ছা, তারপরে মোস্তাফিজ ভাই এ থেকে পর্যন্ত লিখছো, হ্যাঁ, ডি নাম্বারটা সে ঠিক লিখতে পারছে এঙ্গেজ, কেন? কারণ অতীতে। আর ই নাম্বার দুইটা ভার পাশাপাশি থেকে সেন্ডিং লিখছে, সব ঠিকঠাক আছে। আর জান্নাত আপু অলরেডি বেশি লিখে ফেলছে, বেশিতে আমরা যাবো না, আমরা ই পর্যন্ত আছি, ঠিক আছে, তোমরা অনেকেই করছো, ফাইন, সবারই যেহেতু ক্লিয়ার, ঠিক আছে। এবার আমরা ইমরান ভাইয়েরও ক্লিয়ার, জেমি আক্তারেরও ক্লিয়ার, ঠিক আছে, ফাইন। এবার আমরা সামনে আগাচ্ছি। ই পর্যন্ত, এখনই এফ লেখা যাবে না, এফে গেলে তারপরে ই পর্যন্ত যেহেতু আমাদের ক্লিয়ার, সামনে আগাই। আচ্ছা, দেখো, এইটা হুবাহু কমন পড়ছে, একটু যদি দেখাই তাইলে বুঝবা, না দেখাইলে বুঝবা না। এই ক্লাসটা বিগত 3টা ক্লাস, আজকে 4 নাম্বার ক্লাস, বিগত 3টা ক্লাসে আমি এই জিনিসটা পড়াইছি। এটা কি? প্যাসিভ। বিগত 3টা ক্লাসে আমি পড়াইছি, যারা প্যাসিভের ক্লাস মিস করছো অবশ্যই 3টা রেকর্ড ক্লাস করে ফেলবা। দেখো, রিপা সিএ বার্ড, রিপা পাখি দেখে, উত্তর হবে সিস। গ্লাস ব্রেক, গ্লাস কি নিজেকে ভাঙে নাকি গ্লাসকে ভাঙা হয়? গ্লাস কিন্তু নিজেকে ভাঙে না, গ্লাসকে ভাঙা হয়, এইটা প্যাসিভ। মানে প্যাসিভ হচ্ছে কর্তা যখন তার আন্ডারে থাকা ক্রিয়া কাজটা করতে পারবে না, কাজটা করানো হবে, তখন সেটাকে প্যাসিভ বলে। মিতু গান গায়, কিন্তু ম্যাঙ্গো, প্লাক মানে তোলা, ম্যাঙ্গো নিজেকে তুলে না, ম্যাঙ্গোকে তোলা হয়, ঠিক আছে। লেটার কখনো নিজেকে পোস্ট করে না, লেটারকে পোস্ট করা হয়। যখন এরকম প্যাসিভ হয় তখন প্যাসিভের উত্তর হচ্ছে অ্যামিজার লেখে ভার্বের ভিত্রি। তো এখানে অ্যামিজার ওয়াজের লিখতে হয়, প্রেজেন্ট হইলে অ্যামিজার, পাস্ট হইলে ওয়াজ ওয়ার লিখতে হয়, তারপরে ভার্বের ভিত্রি করতে হয়। তাহলে গ্লাস ইজ ব্রোকেন। আবার এখানে দেখো লেগস আছে, লেগস আর ব্রোকেন, পা তো একা ভাঙে নাই, পা তো ভাঙা হয়েছে। সো এই প্যাসিভের নিয়মটা বিগত 3টা ক্লাসেই পড়াইছি, সুন্দর নোট আছে। যারা কিনা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবা তাদেরকে সুন্দরভাবে নোট প্রোভাইড করা হবে। যদি তোমরা বলো যে স্যার পিডিএফ দেন, তখন এটা দেওয়া হবে, ঠিক আছে, ফাইন। ওকে, তাহলে এখন ওই ওই নিয়ম ধরে আমরা এখানে যাব। গার্ল মানে কি? মহিলা, মহিলা, মহিলা। ডেপ্রাইভ মানে, যে অনেকে জানে না, ডেপ্রাইভ মানে, না জানলে তো হবে না, DEPRIVE, ডেপ্রাইভ। আমরা যশোর বোর্ড 22 করতেছি, যারা নতুন আসো, ডেপ্রাইভ মানে বঞ্চিত। ডেপ্রাইভ মানে কি? ডেপ্রাইভ মানে বঞ্চিত। মহিলা কি কাউকে বঞ্চিত করে? নারী জাতিদের বঞ্চিত করা হয়। মহিলারা কি কাউকে বঞ্চিত করে নাকি নারী জাতিদের বঞ্চিত করা হয়? হ্যাঁ, নারী জাতিদের বঞ্চিত করা হয়। এটা প্যাসিভ হইছে, বুঝাইতে পারছি পোলাপান? এটা প্যাসিভ। আর যেহেতু এস আছে, দেখো এস আছে মানে প্লুরাল, গার্লস লেখা, তাহলে আর হবে। আর ডিপ্রাইভের ভিতরে কি? DEPRIVED, ডেপ্রাইভড। আর ডেপ্রাইভড হবে, আর DEPRIVED, ডেপ্রাইভড হচ্ছে V3,
আর আর হচ্ছে টু বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর, প্যাসিভের নিয়ম আর কি, বুঝাইতে পারছি? প্যাসিভের নিয়ম থেকে এটা আমার শীতে হুবাহু কমন পড়ছে, আর এটা বিগত 3টা ক্লাসে আমি প্যাসিভ নিয়ে আলোচনা করছি, বুঝাইতে পারছি? গার্লস আর ডিপ্রাইভড অফ প্রপার এডুকেশন এন্ড গাইডলাইন, ঠিক না? আমাদের সমাজে এখনো মেয়েরা বঞ্চিত হচ্ছে ডিউ টু ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাবে। দে নট নো, আরে বিশ্বাস করবা না, এইটা কালকে ক্লাসে আমি পড়াইছি। রুলস অফ নেগেটিভ পড়াইছি না? ঢাকা বোর্ড 2024 করানোর জন্য তোমাদের আমি নিজ হাতে রুলস অফ নেগেটিভ পড়াইছি। 3 নাম্বার ক্লাস থেকে এই যে হুবাহু কমন। আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব 12টা ক্লাস নিব, মাত্র 4টা ক্লাসে তোমরা দেখতেছো বিভিন্ন বোর্ড থেকে প্রায় 90% তোমাদের কমন পড়তেছে। সো 12টা ক্লাস নিলে ইটস হিউজ, মানে কমনে 6 লাভ হয়ে যাবে, বুঝাইতে পারছি? এটা হুবাহু কালকের ক্লাস থেকে কমন। যারা 3 নাম্বার ক্লাস দেখো নাই, ফরজ ক্লাস হবে তোমাদের 1 থেকে 3 পর্যন্ত ক্লাস রেকর্ড গুলা করে ফেলা। নট থাকলে তোমাদের আগের ক্লাসেই শিখাইছি, ডু নট, ডাজ নট, ডিড নট, এইভাবে নেগেটিভ করতে হয়। মানে একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হইলে, মানে নট লেখা থাকলে, ব্র্যাকেটে নট লেখা থাকলে তোমাকে নেগেটিভ করতে হবে। এখন নেগেটিভ করতে হইলে ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে নেগেটিভ করতে হয়, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তাহলে এখানে ওইরকম হবে, দের পরে তো ডাজ হয় না, ডাজ তো ইএস বা ইএস তো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হয়, তাইলে অবশ্যই ডু হবে। তাহলে দে ডু নট নো, এটাই অ্যান্সার। জাস্ট খালি তোমাকে বুদ্ধি করে ডু আনতে হয়, আর কোনো কাজ নাই। আর পাস যদি হইতো তখন ডিড আনতে হইতো। এই যে নেগেটিভ করার সময় যে ডু ডাজ ডিড আনতে হয়, এটা তুমি জানো কি না? যার জন্য এই প্রশ্নটা দিছে, এটা তো ম্যাক্সিমাম পোলাপান জানে না। কিন্তু তুমি যদি আমার ক্লাস করে থাকো, আমি 3 নাম্বার ক্লাসে, আজকে 4 নাম্বার ক্লাস, আমি 3 নাম্বার ক্লাসে রুলস অফ নেগেটিভ পড়াইছি। সেইখানে দেখাইছি নেগেটিভ করতে হলে ডু নট, ডাজ নট, ডিড নট আনতে হয়। নট দিয়েই দিছে, তুমি কি আনছো? ডু, ডাজ, ডিড। আর এই ভার্ব কি করব ভাই? এই ভার্বের কিছু করার দরকার নাই। ডু, ডাজ, ডিড আনলে তোমার ব্র্যাকেটে যে ভার্বটা থাকে এটা হুবাহু বসাইতে হয়, কিছু করা লাগে না। জি পড়াইছি। আচ্ছা, ডিউ টু ল্যাক অফ এডুকেশন দে ডু নট নো হোয়াট দে নিড, তারা জানে না যে তাদের কি প্রয়োজন। দেখো এখানে হোয়াট আছে, এটা কিন্তু একটা কানেক্টর, কানেক্টরে এইটা আলাদা অংশ, এইটা আলাদা অংশ। যদি এখানে হোয়াট না থাকতো তাহলে বলতে পারতাম একটা ভার্ব আছে, এবার পরের ভার্বের সাথে আইএনজি। যেমন দেখো এইখানে রেইজিং অ্যাওয়ারনেস অ্যামং পিপল, এইখানে কোনো কানেক্টর নাই, তাই একটা ভার্ব রেইজিং আছে দেখে পরের ভার্বের সাথে আইএনজি করছিলাম। কিন্তু এইখানেও একই কাজ ছিল, মাইন্ডের পরে কোনো কানেক্টর নাই, রিসিভের সাথে আইএনজি, রিসিভিং। কিন্তু এইখানে ওই কাহিনী নাই, কানেক্টর আছে। সো এইটা আলাদা হিসাব, এইটা আলাদা হিসাব। যদি কানেক্টর না থাকতো তাইলে এটা যে নিয়ম, এই ভার্বের পর এই ভার্বের সাথে এখন আইএনজি করে দিতাম, ওই আইএনজির নিয়মে করতাম। সো আশা করি বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ স্যার বুঝতে পারছি, তাহলে এখন আইএনজি হবে না। তাইলে স্যার হবে কি? হবে নর্মাল নিয়ম। নর্মাল কি? ডিউ টু ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাবের কারণে। ডু নট নো, আমরা কি করছি? ডু নট নো করছি। ডু কোন টেন্সে করছো? প্রেজেন্টে, তার মানে এটাও প্রেজেন্ট করবা। এখন যদি দে না লেখা থেকে সি লেখা থাকতো, সি তো সিঙ্গুলার, তখন আমরা লিখতাম নিডস, তখন কি লিখতাম? নিডস। কিন্তু কিন্তু এইখানে তো সিঙ্গুলার নাই, এখানে তো প্লুরাল আছে, তার মানে যেটা আছে ওটাই উত্তর হবে, নিডই উত্তর হবে। বুঝাইতে পারছি? এটাই উত্তর। লাস্টলি হচ্ছে ফর ইয়ার্স, বছরের পর বছর, দে ড্যাশ নেগলেক্ট ইন সোসাইটি। এই যে এই আই নাম্বারটা হুবাহু কমন পড়ছে এফ নাম্বারের সাথে। আই নাম্বারটা ভালো করে মিলায় নাও, তোমাদের যে নাম্বার পর্যন্ত নাই আই নাম্বার পর্যন্ত, এই আই নাম্বার পর্যন্তটা হুবাহু কমন পড়ছে কিসের সাথে? এফ নাম্বারের সাথে। প্যাসিভ হইছে। কারণ কি? দে মানে কি বলতো? দে মানে মহিলাদের কথা বলতেছে, দে মানে মহিলারা। দে মানে যেহেতু মহিলারা, নেগলেক্ট, নেগলেক্ট মানে অবহেলা। ডিপ্রাইভ আর নেগলেক্ট একই জিনিস, ডিপ্রাইভ আর নেগলেক্ট একই জিনিস, বুঝাইতে পারছি? নেগলেক্ট মানে অবহেলা, বুঝাইতে পারছি? ডিপ্রাইভ আর নেগলেক্ট একই জিনিস। তাহলে মহিলারা কাউকে অবহেলা করে না মহিলারা অবহেলিত? মহিলারা কাউকে ডিপ্রাইভ করে নাকি মহিলাদের বঞ্চিত করা হয়? সো এইটা যে কারণে প্যাসিভ হইছে, এই আই নাম্বারটা ওই একই কারণে প্যাসিভ হবে।
মহিলারা মানে দে, তারা কাউকে নেগলেক্ট করে না, বরং দে আর নেগলেক্টেড, তারা নেগলেক্টেড হয় প্যাসিভ হবে, তাদেরকে নেগলেক্ট করা হয়। তার মানে এটা প্যাসিভ হবে, এটা হুবাহু কমন পড়ছে। প্যাসিভের নিয়ম অনুযায়ী আর হবে, আর কেন, দে তো প্লুরাল, আর হইছে। আর এরপর ভার্বের ভিত্রি, নেগলেক্টের ভিত্রি কি, নেগলেক্টেড, এটাই হচ্ছে উত্তর, আর নেগলেক্টেড। এই আই নাম্বার পর্যন্ত আমি তোমাদের পড়াইয়া দিলাম, মানে একদম যশোর বোর্ড 22 ডান। আমরা আরেকটা বোর্ড করব, আরেকটা বোর্ডের 5টা করব, বেশি করব না, ঠিক আছে? একটা বোর্ডের 10টা করলাম, আরেকটা বোর্ডের 5টা করব, আর বাকি 5টা এইচডব্লিউ দিব। তো তো এই যে আমরা করলাম যশোর বোর্ড 22, 2টা প্যাসিভ পাইলাম যেটা শীট থেকে কমন, ভার্বের পর আইএনজি, ভার্বের পর আইএনজি, প্রিপোজিশনের পর আইএনজি, আইএনজি প্যাকেজ থেকে 3টা কমন পাইলাম, ঠিক আছে? এই যে আবার রুলস অফ নেগেটিভ থেকে কমন পাইলাম। এই যে আমরা 2 দিন আগে যা পড়তেছি বোর্ডে হুবাহু কমন পাইতেছি, তোমাদের ফিলিংস কি রকম? তোমরা কি ক্লাসগুলো ভালোভাবে বুঝতেছো বা ভাল লাগতেছে কিনা ফিডব্যাক দাও। আর যারা নতুন যুক্ত হচ্ছ, কোনো জায়গায় সমস্যা হলে বলো যে ভাইয়া অমুক সমস্যা তমুক সমস্যা, বা কোনো জিজ্ঞাসা থাকলে জানাও। আমি 15 সেকেন্ড টাইম দিলাম, এরপর আর 5 মিনিট ক্লাস করব, বেশি না, 5 মিনিট ক্লাস করব। সো তার আগ পর্যন্ত কারো যদি কোনো জায়গায় সমস্যা জানাও, দ্রুত জানাও। আমি 15 সেকেন্ড টাইম দিলাম, দ্রুত জানাও। তো এর মধ্যে তোমাদের কমেন্টস গুলা পড়ে ফেলি। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর লিখছো। মোস্তাফিজুর রহমান ভাই সঠিক উত্তর লিখছো, একদম আই পর্যন্তই লিখছো, কিন্তু আই নাম্বারটা তো হয় নাই। হ্যাভ বিন নেগলেক্টেড না আর নেগলেক্টেড, হ্যাভ বিন দিলেও হয়, বাট এটা আসলে দেওয়াটা একদমই যুক্তিযুক্ত আমার কাছে না, কারণ নর্মাল প্যাসিভ হবে, তুমি পারফেক্ট টেন্সের প্যাসিভ করছো। হ্যাঁ, তারপরে মেহজাবিনা বুঝতে পারছে। আচ্ছা, আলিশাপু এ পর্যন্ত উত্তর করছে, ফাইন। আচ্ছা, এই যে সাইমা আপু ডি নাম, এফ নাম্বারটা ভুল করছে, ডেপ্রাইভ না, ওটা প্যাসিভ হয়েছিল কিন্তু আর ডেপ্রাইভ। হ্যাঁ, এই যে তন্নি আপু ঠিক লিখছে, এফ নাম্বারটা ফাইন, আর ডিপ্রাইভড, হ্যাঁ ঠিক আছে। ডো নট নো, আলিশা বুজি নাম্বারটা ঠিক লিখতে পারছে। এইচ নাম্বারটা নিড, হ্যাঁ নিড হবে। আই নাম্বারটা হ্যাভ বিন, এই যে জান্নাতি আপু হ্যাভ বিন নেগলেক্টেড, এটা তো ঠিক না, এটা তো নর্মাল প্যাসিভ করো নাই তুমি, আর নেগলেক্টেড হবে, ঠিক আছে? সো এখানে তোমার একটু ভুল হয়েছে। হ্যাঁ, মিতু ঠিক লিখছো। সো এই ছিল তোমাদের যশোর বোর্ড 22। কারো কোনো সমস্যা থাকলে জানাও দ্রুত, আমরা খুবই অল্প সময়ের মধ্যে সরাসরি চলে যাব নেক্সট ক্লাসে, মানে নেক্সট এক্সারসাইজে। দ্রুত বলো কারো কোন জায়গায় সমস্যা থাকলে দ্রুত জানাও, দ্রুত, আর বেশি সময় দেওয়া হবে না, দ্রুত জানাও। আর ক্লিয়ার হইলেও জানাও যে স্যার ক্লিয়ার, দ্রুত করো একটু। ঠিক আছে, আলিশা আপু বুঝতে পারছো, থ্যাংক ইউ। তন্নি আপু বুঝছে, আশা সবই বুঝছে, ফার্সি ভাই বুঝছে, মৃত্যু আপু বুঝছে, মল্লিকা আপু বুঝছে, ঠিক আছে ফাইন, সবাই তাহলে বুঝে বুঝে গেছো, তাইলে আমি সার্থক। এবার আরেকটা করি, কোনটা করা যায়, এবার 19 সালের একটা করি দেখি, বেশি করব না, তোমাদের বেশি সময় নিব না, 5টা করবো, বাকি 5টা এসডব্লিউ। হ্যাঁ, রাজশাহী বোর্ড, রাজশাহীর কে কে আছো, যদি কেউ থেকে থাকো হাত তুইলো, রাজশাহীর কে আছো হাত তুইলো, বা ই কইরো, একটু আমাকে সময় দিবা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। ওকে, দুঃখিত তোমাদের ইন্টারাপ্ট করার জন্য। শুরু হয়ে গেল আমাদের রাজশাহী বোর্ড 19। দেখো, এ পোর ম্যান, একজন গরিব লোক, ওয়াজ, ওয়াজ মানেই পাস্ট, ওয়ান্স মানে আরো পাস্ট, মানে একদম পাস্টের প্যাসেজ এটা। তাই এখানে যে একজন গরিব লোকের কথা বলছে, সেই গরিব লোকের কি আজকের কথা নাকি এটা অতীতের কথা? তাহলে এইখান থেকে কিন্তু তোমার একটা শিক্ষা, যে সম্পূর্ণ প্যাসেজটা পাস্ট হওয়ার কথা, কিন্তু কোন জায়গায় প্রেজেন্ট থাকলেও থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ প্যাসেজটা কিন্তু পাস্ট হওয়ার কথা। এই যে কোটেশন আছে, কোটেশন থাকলে কিন্তু আবার প্রেজেন্ট হয়, আমার শীটের 3 নাম্বার রুল। সেই অংশটা প্রেজেন্ট হইতেও পারে, নাও পারে, শিওর না, বাট প্রেজেন্ট হওয়ার কথা। সো যেহেতু প্যাসেজের প্রথমেই পাস্ট আছে, মোটামুটি এটা পাস্ট টেন্সে হওয়ার কথা। দেখি কতটুকু পারি। এ পোর ম্যান ওয়াজ ওয়ান্স, পুটের 3টা ফর্মই সেম, পুট পুট পুট, এটা যারা জানে না তারা তো পুটেড লিখবে, পাস্ট মনে করে পুটেড লিখবে, সো তাদের কিন্তু ভুল হবে। সো এটার অ্যান্সার হবে পুট।
অ্যান্সার করা শুরু করো, সবাই চুপ আছো কেন? অ্যান্সার করা শুরু করো, তোমাদের সামনে কোশ্চেন, অ্যান্সার করা শুরু করো। ওকে, এটা অ্যান্সার হবে পুট ইন এ জেল। আমরা 5 নাম্বার পর্যন্ত পড়বো, না এই পর্যন্ত পড়বো, যেতে এক লাইনে। ইন এ জেল অলদো হি ডু নো রং, মানে কোনো রং কাজ করে নাই তারপরও জেলে গেছে। তাইলে এই কাজ যে করে নাই, ডু মানে তো করা, এটা কি আজকের কথা না ওই যে ওয়ান্স, একদা, এককালের কথা, অতীতের কথা? তার মানে এখানে বি নাম্বারটা হবে ডিড। এই এ পোর ম্যান ওয়ান্স পুট ইন এ জেল অলদো হি ডিড নো রং, সে কোনো কাজ খারাপ কাজ করে নাই। আফটার এ লং টাইম, অনেক সময় পর, দ্য কিং অফ দ্য স্টেট, আফটার এ লং টাইম, এটা কি আজকের কথা না লং টাইম অতীতের কথা? এটাও কিন্তু অতীতের কথা। দ্য কিং অফ দ্য স্টেট, স্টেট মানে রাজ্য, ওই রাজ্যের রাজা ভিজিট, আজকে ভিজিট করছে না লং টাইম অ্যাগো, লং টাইম অ্যাগো, তাহলে ভিজিটেড, সি নাম্বার হচ্ছে ভিজিটেড। ওকে, ভিজিটেড দ্য জেল অ্যান্ড দ্য ম্যান, এই যে দেখো পাস্ট করছে, টোল্ড হিম দ্যাট, এই দেখো আবার পাস্ট করছে হি ওয়াজ ইনোসেন্ট বাট এ কেস, ফুলাপান কেস, ফাইল মানে ফাইল করা, মানে কেস কে লিপিবদ্ধ করা, বুঝাইতে পারছি? ওই যে জিডি করায় না, ওইটা। তো দেখো ফাইল করা মানে কেস নথিভুক্ত করা, ফাইল হচ্ছে ভার্ব আর কেস হচ্ছে সাবজেক্ট। কেস কি কখনো নিজেকে ফাইল করতে পারে, নাকি কেসকে ফাইলড করা হয়? কেসকে ফাইল করা হয়, বুঝাইতে পারছি শিক্ষার্থীরা? তার মানে এইটাও হুবাহু আমার প্যাসেজ থেকে কমন, আমার শীট থেকে কমন, শীটের প্যাসিভ ভার্ব থেকে কমন। যেহেতু এটা অতীত আর কেস যেহেতু সিঙ্গুলার, তাই ওয়াস আর ফাইলের ভিতরি ফাইলড, এই হচ্ছে উত্তর। বুঝাইতে পারছি কেন প্যাসিভ? কারণ কেস, কেস তো সাবজেক্ট, কেস তো নিজেকে ফাইল করতে পারে না, কেসকে ফাইল করা হয়। আর যেহেতু কেসকে ফাইল করা হয়, তার মানে এটা প্যাসিভ, তাই ওয়াজ ফাইল এগেইনস্ট হিম। আবার দেখো বাই লেখাই আছে, বাই লেখা আছে, এনে তার টেনশন নাই। বাই সাম অফ হিজ এনিমিস, তার শত্রুদের দ্বারা কেস ফাইল করা হয়েছে, প্যাসিভ। দ্য কিং ইনকোয়ার, ইনকোয়ারি, ইনকোয়ারি করে না, ইনকোয়ারি, পুলিশ ইনকোয়ারিতে আসছে। ইনকোয়ারি মানে কি? তদন্ত করা, তদন্ত করা। এই তদন্ত কি আজকে হইছে, না ওয়ান্স বা লং টাইম অ্যাগো, ওই আগে হইছে? শিক্ষার্থীরা এই তদন্ত কিন্তু আগে হইছে। তাইলে ইন, কিউ ইউ আই আর ইডি, ইনকোয়ার্ড, অতীত যেহেতু পাস্ট করে দিছি। এখন এই এন্ড এর নিয়ম হুবাহু আমার শীট থেকে কমন পড়ছে। এন্ড এর আগে যেহেতু পাস্ট করছি, এন্ড এর পরেও পাস্ট হবে, এখানে কোনো কথাই নাই। এন্ড এর আগে যেহেতু পাস্ট, এন্ড এর পরেও পাস্ট। সো এন্ড এর পরে কি? এফ ও ইউএনডি। বুঝাইতে পারছি? আর 6টা তো করে দিছি, 2 মিনিট লাগবে সবগুলাই করে দিই। তাহলে এন্ড এর আগে যেহেতু ইনকোয়ার্ড, এন্ড এর পরেও একই টেন্স ফাউন্ড। মানে মজা লাগে যখন এদিকে শীট থেকে হুবাহু কমন পড়তেছে সবকিছু, মজা লাগে। সো এটা এন্ড এর নিয়ম থেকে কমন পড়ছে, এটা প্যাসিভ থেকে কমন পড়ছে, এগুলা টেন্সের নিয়ম থেকে কমন পড়ছে, সবই কমন। 6টা আমরা করে ফেলেছি, 6টা কমন। কারো যদি সমস্যা হয় সে বইলো, আর বাদ বাকিরা একাধারে লিখতে থাকো, দেখি আমি একসাথে পড়বো যে কে কত দূর লিখছে, আগে কে কে লিখছে। হি গিভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি। আচ্ছা আজান দিচ্ছে যে, তোমরা 1 মিনিট তো থামি, তুমি উত্তর করতে থাকো।
তো আমাদের এখানে আজান শেষ, এই আজানটা খুবই ক্লিয়ারলি শোনা যায় আমার রুম থেকে, বাট মসজিদটা আমার বাসা থেকে প্রায় 5 মিনিটের উপর যাইতে সময় লাগে, অনেক সময় লাগে যাইতে, বাট আজানটা খুবই ক্লিয়ার শোনা যায়। যাকে, সো আমরা কইছিলাম যেন, আচ্ছা, ওই ইনকোয়ার্ড করলো ইডি এন্ড ফাউন্ড, এন্ড এর আগে পাস এন্ড এর পরে পাস্ট, হি গিভ দ্য ম্যান সাম মানি, কিছু টাকা দিল এন্ড সেট হিম ফ্রি, এবং তাকে ফ্রি করে দিল। এই যে কিছু টাকা দিল, এটা কি আজকের ঘটনা না ওই যে একদা ওই আগের অতীতের ঘটনা? তো এটা যেহেতু অতীতের প্যাসেজ, তো গেভ লিখবো, এটা তো পোলাপানও পারবে। হি গেভ দ্য ম্যান সাম মানি এন্ড সেট হিম ফ্রি। দ্য ম্যান, এই দেখো এটা আবার ওয়েন্ট করছে, গো না করে ওয়েন্ট করছে, কারণ অতীত। দ্য ম্যান ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট ইন এ শপ, মার্কেটে গেছে, টাকা পায় মার্কেটে গেছে, মনে অনেকদিন খায় না, দেখি কি করতে গেছে, ইন এ শপ, দোকানে। ও পাখি, ওয়াইল্ড বার্ডস কেপ ইন দ্য কেজ ফর সেল। ওয়াইল্ড বার্ড মানে পাখিদের, কিপ মানে রাখা, ইন কেজ ফর সেল। আচ্ছা, পাখি তারা কি নিজেদের কেজে রাখছে নাকি পাখিদের রাখা হইছে? সাবজেক্ট তো বার্ড, ভার্ব তো কি, পাখিরা কি, এই যে পাখিরা কি নিজেদেরকে রাখছে খাঁচায় নাকি পাখিদের খাঁচায় রাখা হইছে? পোলাপান, পাখিদের কিন্তু খাঁচায় রাখা হইছে, এটা অনেকেই ভুল করছো, এটা প্যাসিভ হবে। তোমরা কেন বুঝো না যে তোমার সাবজেক্টটা তো বস্তু, সে তো নিজেদেরকে খাঁচা, কেজ মানে খাঁচা, কেজ মানে খাঁচা, সাবজেক্ট তো নিজেকে খাঁচায় রাখতে পারে না, পাখি তো নিজেকে খাঁচায় রাখতে পারে না, তাইলে পাখিকে খাঁচায় রাখা হইছে, তার মানে এটা প্যাসিভ। বার্ড যেহেতু আছে এটা প্লুরাল, কিন্তু এটা আজকের প্লুরাল না, এটা অতীতের প্লুরাল। তার মানে যেহেতু প্লুরাল, তাহলে ওয়ার দিতে হবে, অতীতের কারণে ওয়ার দিতে হবে। আর কিপের ভিতরে কে ইপিটি, কেপ্ট। ইন এ শপ দ্য ওয়াইল্ড বার্ডস ওয়ার কেপ্ট ইন কেজ ফর সেল, মানে জংলি পাখিদের ফর সেল, বিক্রির জন্য খাঁচায় রাখা হয়েছে। পাখিরা কি খাঁচায় রাখছে? কেউ যদি কেইপিটি উত্তর লেখো, তাহলে বুঝাবে যে পাখিরা নিজেদেরকে খাঁচায় রাখছে। পাখিরা কি নিজেদেরকে খাঁচায় রাখছে? পাখিদের খাঁচায় রাখা হয়েছে, পাখিদের খাঁচায় রাখা হয়েছে। ওয়ার কেপ্ট ইন কেজ ফর সেল, হি সেড টু দ্য শপকিপার আই উইশ। এই দেখো কোটেশনের ভিতরে প্রেজেন্ট চলে আসছে, দেখছো? আমি যেটা পরীক্ষা তোমাদের একটু আগে পড়াইছি 3 নাম্বার উল্টা, ওইটা হুবহু চলে আসছে। WISHED, উইশড লেখে নাই, ম্যাজিক দেখছো? উইশ লিখছে। প্রেজেন্ট কেন করছে? এতক্ষণ পাস্ট করলা, প্রেজেন্ট কেন করছে? কোটেশনের ভিতরে এসে ম্যাজিক হয়ে যায়, প্রেজেন্ট হয়ে যায়। আই উইশ টু বাই অল দ্য বার্ডস অফ ইউর শপ, তোমার সব থেকে সব বার্ড আমি কিনতে চাই। দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজন, এই যে এইখানেও বার্ড, এইখানেও বার্ড। পুলাপান, এইচ নাম্বারটা কি করছিলা? প্যাসিভ করছিলা, তো এইখানেও তো বার্ড আছে, তার মানে এইটাও প্যাসিভ হবে। ইমপ্রিজন মানে খাঁচায় বন্দি, তো এইচ নাম্বারে যেখানে প্যাসিভ করছিলা ওয়ার কেপ্ট, এইখানে আই নাম্বারে ভুলে ওয়ার হবে না। কেন? কোটেশনের ভিতরে, কেন প্রেজেন্ট টেন্স, এইখানে লিখতে হবে আর। আনজাস্টলি যেহেতু অ্যাডভার্ব, এটা মাঝখানে রাখতে হবে, তারপরে ভিত্রি করতে হবে ইম প্রিজেন্ট, এইটা হচ্ছে উত্তর। আর আনজাস্টলি ইমপ্রিজেন্ট, দিস বার্ডস আর আনজাস্টলি ইমপ্রিজেন্ট। এই আনজাস্টলি নিয়ে তো আমার কোনো কাহিনী নাই, কাহিনী হচ্ছে যারা এটা প্যাসিভ করতে পারবে না তাদের কেটে দিবে। কাহিনী হচ্ছে প্যাসিভ করে যারা ওয়ার লিখবে তাদের কেটে দিবে। এইচ নাম্বার যে কারণে প্যাসিভ হয়েছে, আই নাম্বার ওই একই কারণে প্যাসিভ হয়েছে, বুঝাইতে পারছি? একই কারণে প্যাসিভ হয়েছে। আর আই নাম্বার যেহেতু কোটেশনের ভিতরে, তাই এটা প্রেজেন্টে লিখতে হবে আর, ইমপ্রিজেন্ট। আর আনজাস্টলি যেহেতু অ্যাডভার্ব, এটা মাঝখানে বসাইতে হবে, এই হচ্ছে কথা। এন্ড, এই দেখো এন্ড এর পরে লাইক, এই দেখো লাইক প্রেজেন্টে আছে, পাইছো? লাইক এন্ড এর পরে যেহেতু প্রেজেন্ট আছে, আমার রুল হুবাহু মিলে গেছে, এন্ড এর আগে প্রেজেন্ট হবে। তাই যারা ওয়ার দিয়া লেখবা তাদেরটা কাটা, আর দিয়ে লিখতে হবে। এন্ড এর পরে প্রেজেন্ট, এন্ড এর আগেও প্রেজেন্ট, এন্ড এর আগে পরে নিয়ম হুবাহু মিলে গেছে। আর তোমাদের একটু আগেই বলছিলাম, এমন করে একটু আগেই বলছিলাম, যদি টু থাকে, টু এর পর যদি ভার্ব বসে, সে ভার্বের বেস ফর্ম হয়, মনে আছে?
একটু আগেই পড়াইছিলাম প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু টু বাদে, টু এর পর V1 হয়। একটু আগেই বলছি ভাই, বেশিক্ষণ হয় নাই। স্মৃতিশক্তি দুর্বল হইলে হবে না। সো টু এর পরে কোন ভার্ব আছে? সেট। তার মানে এই সেটই বসবে, টু সেট দেম ফ্রি। হুবাহু 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 তিনবার বললাম। সবকিছুই আমার শীট থেকে হুবাহু কমন। এই প্যাসিভটা মারাত্মক ছিল, কিন্তু খুবই ইজি। বার্ট নিজেদেরকে, এইচ নাম্বার বলতেছি, বার্ড নিজেদেরকে খাঁচায় রাখতে পারে না, রাখা হয় প্যাসিভ। ইমপ্রিজন মানে বন্দি, বার্ডস নিজেদেরকে বন্দি করতে পারে না, বার্ডসকে বন্দি করা হয়, প্যাসিভ। আর এইচ নাম্বার হচ্ছে পাস্ট প্যাসিভ, আর এটা কোটেশনের ভিতরে আছে দেখে আই নাম্বার হচ্ছে প্রেজেন্ট, মানে আর দিয়ে করতে হবে প্যাসিভ। সো এই ছিল তোমাদের আজকে 2টা করাইছি, মানে 20টা। এই ছিল তোমাদের আজকে রাইট ফর্ম অফ ভার্ব। 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে। সো আজকের ক্লাসটা কেমন লাগছে সবাই ফিডব্যাক দিয়ে যাও। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে সে কোশ্চেন করো, আর ক্লাসটা কতটুকু বুঝছো জানাও। আর আমাদের অলরেডি অনেকে উত্তর করছে, দেখি কারা কারা সুন্দর উত্তর করতে পারছে। হ্যাঁ, ওয়াজ ফিল্ড ডি নাম্বার, ওয়াজ ফিল্ড, হ্যাঁ ডি নাম্বারও প্যাসিভ। এখানে প্যাসিভ আসছে 3টা, কেসেরটা, এইচ এরটা আর আই এরটা, 3টা প্যাসিভ আসছে। ঠিক আছে, হ্যাঁ সবাই উত্তর করছো। মিতু আপু সুন্দর উত্তর করছো, তন্নি আপু লিখতে পারছো, প্যাসিভ করতে পারছো। আর কেপ্ট সেই সবার আগে প্যাসিভটা করছে। গেভ সবাই লিখছে। এফ নাম্বার কি? ফাউন্ড, হ্যাঁ ঠিক আছে। গেভ, আর কেপ্ট, এইচ নাম্বারটা মিতু ঠিক লিখছো। আচ্ছা না, মিতু ঠিক লেখো নাই, মিতুর ভুল হয়ে গেছে, এইচ নাম্বারটা এটা কিন্তু পাস্ট টেন্সে মিতু, সো ওয়ার কেপ্ট হবে। আশা করি বুঝতে পারছো মিতু, এটা আমি অনেকবার বলছি। মল্লিক, জান্নাতি আপু ঠিক আছে, সে মোটামুটি এই যে এইচ নাম্বারটা ওয়ার কেপ্ট লিখছে, কিন্তু আই নাম্বারটা মল্লিক আপু কিন্তু ভুল করে ফেলছে, সেই প্রেজেন্ট লিখছে, প্যাসিভ করে নাই। আবার কেপ্ট সামিয়া, সরি সাইমা, সাইমা আপু আবার ভুল করছে, প্যাসিভ করে নাই। সো অনেকে ভুল শুদ্ধ মিলাই লিখছো, মাশাআল্লাহ। জেমি আক্তার গেব লিখছে, কিন্তু এইচ নাম্বারটা ভুল করে ফেলছে, আশা করি এখন বুঝছো। আবার সাইমা আপু কিন্তু এফ নাম্বার আবারও বসে ভুল করছে। তোমাদের তাহলে দেখা যাচ্ছে প্যাসিভেই ভুলটা বেশি হয়। খেয়াল রাখবা, প্যাসিভ ধরতে হবে তোমাদের সাবজেক্টকে। তোমার সাবজেক্ট আছে, খেয়াল করো, বার্ড। বার্ড তো কখনো নিজেদেরকে রাখতে পারে না, বার্ডকে রাখা হয়, তাই প্যাসিভ। এখানেও সাবজেক্ট বার্ড। বার্ড তো কখনো ইমপ্রিজন, নিজেকে বন্দি করতে পারে না, বন্দি করা হয়, তাই প্যাসিভ। সো যারা যারা প্যাসিভে ভুল করছো, ভুল করা ঠিক হয় না, খুবই ইজি ছিল। আর যে নাম্বার সবাই মোটামুটি লিখতে পারছো। তো এই ছিল তোমাদের ক্লাস। ক্লাস আজকে এই পর্যন্তই শেষ করে দিলাম। সবার কমেন্ট পড়লাম, ভালো থাকবে। আর অবশ্যই নেক্সট ক্লাসে যুক্ত হবে। তবে নেক্সট ক্লাসে যুক্ত হওয়ার সময় অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরও মেনশন করবে। তোমরা সবাই কিন্তু এখানে ম্যাক্সিমামই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে আসো। সো যারা মেসেঞ্জার থেকে আসো তারা মেসেঞ্জার গ্রুপে নিজেদের ফ্রেন্ডদের যুক্ত করবা, যারা হোয়াটসঅ্যাপে আসো হোয়াটসঅ্যাপে ফ্রেন্ডদের যুক্ত করবা। কারণ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। এই ফ্রি কোর্সটা এত প্রিমিয়াম ক্লাস, এই ফ্রি কোর্সে এটা কিন্তু কখনোই পাবা না।